জনতার মেয়র ডাক্তার সাদাত হোসেন। বসা দিত তো আমি আসলে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে আজকে আপনারা একটি চমৎকার একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দাওয়াত দিয়ে আপনাদের কৃতজ্ঞতার ভাষা ব্যক্ত করেছেন। আজকে এখানে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন যেটা চট্টগ্রাম বন্দরে আমদানি রপ্তানি সংক্রান্ত সিএনএফ কার্যক্রমে বিদ্যমান প্রতিবন্ধকতা সমূহ নিরসনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের যে কর্মসূচি সেই কর্মসূচির উপস্থিত আছেন আজকের এই সিএনএফ অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব সাইফুল আলম সাহেব এবং আজকে জনাব মোহাম্মদ শওকত আলী সাধারণ সম্পাদক চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। ওনার সুন্দর সঞ্চালনায় এখানে উপস্থিত আছেন জনাব রুহুল আমিন এডিশনাল কাস্টমস কমিশনার এবং জয়েন্ট কাস্টমস কমিশনারের মধ্যে উপস্থিত আছেন মোহাম্মদ মারুফুর রহমান, চঞ্চল চাকমা। আমাদের এখানে ডিসি পোর্ট আছেন জনাব আমিরুল ইসলাম, বিজেপির সম্মানিত পরিচালক মহিউদ্দিন সাহেব আছেন, আমাদের প্রেস ক্লাবের সম্মানিত সচিব জনাব জাহিদুল করিম কোচি সাহেব সহ সম্মানিত ব্যবসায়ী বৃন্দ এবং এখানে বিভিন্ন সাংবাদিক বৃন্দ, সিনিয়র অ্যাসোসিয়েশনের সম্মানিত নেতৃবৃন্দ, সুধী সমাবেশ, সালাম আলাইকুম। আসলে অনেক সময় হয়ে গেছে। আমি প্রথমে সুজন ভাই একটা কথা বলেছেন, আমার আসলে এটা অনেক দিনের ইচ্ছে ছিল যে বন্দর যারা ইউজ করে ইউজার্স ফোরামের উদ্যোগে একটা যদি আপনার প্রস্তাব রাখতে পারতেন, কারণ এটা প্রতিটা দেশ যেগুলো বন্দর করবে, আপনি যদি নেদারল্যান্ডের মেয়র যে আছে সে কিন্তু বন্দরের সেখানকার ইউজার্স ফোরাম ইভেন সেখানকার যেটা কমিটি রয়েছে সেটার চেয়ারম্যান কিন্তু মেয়র থাকে এখনো সব জায়গায়। এটা আমার মনে হয়, তো আমার মনে হয় এই জায়গায় গিয়ে চট্টগ্রাম, কারণ আমি আসলে কখনো নিচের কথা নিচে বলতে পারবো না, যেটা আপনাদের মধ্যে থেকে এই কথাগুলো আসতে হবে। এটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমাদের আসলে কিছু অতীতের কিছু তিক্ত অভিজ্ঞতার কারণে গিয়ে আমি এগুলো থেকে একটু দূরে থাকতে চাই সবসময় বন্দর থেকে। কারণ বন্দর নিয়ে বেশি কথা বললেই এখানে মানে হয়ে যায় অথবা বিভিন্ন সমালোচনা, মনে হচ্ছে বন্দর থেকে কিছু ফায়দা লোটের জন্য মেয়র সাহেব এটা করছে অথবা এটা করছে ওটা করছে। যেটা অতীতে হয়েছে, এটা অতীতের যারা মেয়র ছিল তারা বন্দরকে পুঁজি করে বিভিন্ন ব্যবসা করেছে, বিভিন্ন করেছে। বাট বন্দরকে নিয়ে আমি প্রথমে যেটা বলেছি যে আমার ন্যায্য হিস্সাটা তোমাকে দিতে হবে, এবং সেটা স্ট্রংলি আমি চাওয়ার পরে ইনশাল্লাহ আমি সেটা উদ্ধার করতে পেরেছি। আমি মনে করি যে এবং আরেকটি দাবি ব্যবসায়ীরা আমাকে দিয়েছিল অনেকদিন, মানে গত 2-3 মাস থেকে, সেটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ওজন স্কেল, যেটা আজকে আপনাদের এই দাবির মধ্যে ছিল। সেটা আমি এই মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন ফাজল কবির সাহেব, ওনাকে আমি বলেছি, উনি আমাকে বলেছেন ঠিক আছে আমি সচিব সাহেবকে বলে দিচ্ছি, সেতুর সচিব তিনি আছেন, উনি এই প্রবলেমটা সলভ। এর মধ্যে আমি সালাম সাহেবকে অনেকবার বলেছি যে আপনি সচিবের সাথে দেখা করেন, এরকম কয়েকবার বলেছে যে তারা নাকি মন্ত্রণালয়ে ঢুকতে পারছে না, এই সে আর কি। এগুলোতে আসলে হয় কি লেগে থাকবে, কারণ আমি একটা বলেছি, বলার পর যাদের এই কাজগুলো করার কথা তাদেরকে কিন্তু একটা ফলো আপ করতে হবে, তাদেরকে লেগে থাকতে হয়। বাট আনফর্চুনেটলি আমরা যেটা দেখেছি যে এগুলোর কিন্তু কিছু লেকিংস আছে, ডেফিসিয়েন্সি আছে। সো দ্যাট আমার মনে হয়
এগুলি যদি আমরা ঠিকমতো ফলো আপ করতে পারি এবং সেটা অনেক আগে সেটা হতো। তা আমি এখন শহীদ আলী ভাইয়ের সাথে হয়েছে যেটা কথা হয়েছে, তো ইনশাআল্লাহ সেটা হবে। যদি নাও, আমি জানি না হয়েছে কিনা, বাট যদি নাও হয়ে থাকলে হয়ে যাবে। এটা একটা প্রসেসের মধ্যে আছে। ওটা আমি বলে দিয়েছি যে একটা চিঠি ইস্যু করার জন্য, যাতে করে অন্য কোথাও যেতে নেই চট্টগ্রামে এই নিয়ম কেন থাকবে, এই নিয়ম চট্টগ্রামের জন্য এটা হতে পারে না, এটাই আমরা বলেছিলাম। তো সেমটো আপনাদের যেখানে অনেক সমস্যাগুলো আমি দেখতে পাচ্ছি, বিশেষ করে বন্ধ স্টোরেন্ট চার্জ অস্বাভাবিক বৃদ্ধি, যেটা আপনারা বলছেন যে সেল কন্টেইনার ফ্রি টাইম শেষে 4 গুণ হারে স্টোরেন্ট নির্ধারণ করছে। তো এটা আমার মনে হয় আপনাদের যৌক্তিক দাবি। সেটা যদি আপনারা মনে করেন যে আমাকে স্ট্রংলি সেটা বলতে হবে, সেটা অবশ্যই আমি আপনাদের পক্ষ থেকে অবশ্যই আমি চেষ্টা করব, এবং সেটা আমি আশা করছি ইনশাআল্লাহ সেটা আমি করতে পারবো। এরপরে আপনারা যেটা বলেছেন যে স্টিভেনের এক ছোট্ট নিয়ন্ত্রণ, স্টিভেনিং যার সাথে যারা আছে একটা গোষ্ঠী, আপনারা জানেন যে অতীতে যারা একটা বন্দরকে ব্যবহার করে বন্দরের তারা নিজেদের সুবিধা নিয়েছে, কিন্তু জনগণের কোনো উপকার আসতে পারে, শহরের কোনো উপকার আসতে পারে, দেশের কোনো উপকার আসতে পারে। এইসব ব্যাপারে কিন্তু আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখানে আমি আসলে কিছু কথা না বললে পারি না, এগুলো আসলে সাংবাদিক ভাইরা আছে, এখানে অতীতে যারা ছিল তারা বিভিন্নভাবে কাউকে না কাউকে ব্যবহার করতে চায়, কারণ তারা মনে করে যে রাজনৈতিকভাবে যারা হয়তো আজকে বিএনপি আমরা আসছি, আমাদের হাত ধরে হয়তো তারা আবার এস্টাবলিশ হবে। এই জায়গায় গিয়ে আমার মনে হয় আমরা যারা বিএনপি পন্থী যারা সেখানকার ব্যবসায়ী আছে, তাদেরকে কিন্তু এই ব্যাপারে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ক্রমে তাদের সাথে কোনো হাত মেলানো যাবে না। আমি যখন মেয়র হিসেবে শপথ নেওয়ার পরে এসেছি, অনেকে আমার সাথে যোগাযোগ করেছে, আমি তাদেরকে স্পষ্ট বলে দিয়েছি যে এই ব্যাপারে আমি কোনো ধরনের ছাড় কখনো দিই নাই, আপোষ করি নাই, ইনশাআল্লাহ সামনে কোনো আপোষ করবো না, আমি স্পষ্ট বলে দিয়েছি। আমি নামগুলো বলছি না, নাম আপনারা সবাই জানেন। কাজে আমি মনে করি যে আমাদের যারা এখানকার বিজনেসম্যানরা আছেন, তারা যদি এই ব্যাপারে আপোষ না করেন, তাহলে পরে মাফিয়া চক্র এখানে কিন্তু বন্দরকে গ্রাস করতে পারবেন। এরপরে আসেন আপনাদের বিবিধ শ্রমিক সরবরাহ অনিয়ম, বকশিস, এগুলি আমার মনে হয় আপনারা বসে এই সলভটা করতে পারেন। আর বন্দর এলাকায় যানজট ডিসি, আপনি তো বোধহয় ট্রাফিকের দায়িত্ব না, আচ্ছা যাই হোক, ডিসি ট্রাফিক এবং এডিশনাল কমিশনার ট্রাফিকের সাথে ইতিমধ্যে আমি পতেঙ্গা সমুদ্র সৈকত দিয়ে আমি বসেছিলাম বিবিধ সমস্যা নিয়ে, যেহেতু ওইটার ম্যানেজমেন্ট কমিটির আমি চেয়ারম্যান আছি। যদিও কমপ্লিট জোনটা হচ্ছে ডিসির এবং চট্টগ্রাম উন্নয়ন পরিখানে আমার কোনো কিছু নেই, কিন্তু ওভারঅল ওটাকে সুন্দর করার জন্য আমাকে তারা চেয়ারম্যান করেছে, যার প্রেক্ষিতেই আপনারা দেখেছেন সেখানে আমি একসময় গিয়ে আমার কিছুটা ইমোশনটাকে আমি ধরে রাখতে পারিনি, যখন দেখেছি যারা ওয়াকওয়েতে বসে গেছে সমস্ত ব্যবসা, ওখানকার যারা ব্যবসায়ী আছে, তারা যে সাধারণ মানুষ যেখানে হাঁটবে, ঘুরবে, সৈকতটাকে অবলোকন করবে, সেই জায়গায় গিয়ে তারা ছাতা এবং বিভিন্ন চেয়ার টেবিল নিয়ে বসে গেছে, এবং সেখানে জোর করে তারা যারা পর্যটক আসছে তাদেরকে সেখানে বসিয়ে তাদের থেকে জোর করে টাকা পয়সা নিচ্ছে, কিছু পেঁয়াজ অথবা অন্য কিছু এমন কোয়ালিটি যেগুলিতে হয়তো বা বিভিন্ন ধরনের অ্যাবডোমিনাল ডিসঅর্ডার অথবা কিছু হচ্ছে। তো এই জায়গায় আমার মনে হয় আমি স্ট্রংলি সেখানে তাদেরকে করেছি, এবং এখনো পর্যন্ত আল্লাহর মধ্যে বিচটাকে আমরা ক্লিন রাখতে চেষ্টা করেছি। সেখানে তাদেরকে আমরা উঠিয়ে দিয়েছি এবং তাদের জন্য আমরা একটা পুনর্বাসনের ব্যবস্থা করছি। কাজে ওই জায়গায় আমরা আশা করছি সেটা আমরা করতে পেরেছি। সেই আমার মনে হয় এই বন্দরও আমাদেরকে একটা ম্যানেজমেন্ট কমিটি করা উচিত বলে আমি মনে করি, এবং সেখানে যদি আপনারা আমাকে বলেন যে সেটার ম্যানেজমেন্ট কমিটির দায়িত্ব নিতে, অবশ্যই যে কথাটা আপনি বলেছেন মাসে একবার আমি বসতে আপনাদের সবার সাথে বসতে, কারণ আমি চাই যে এই শহরটা ব্যবসা বান্ধব, এটা একটা কমার্শিয়াল সিটি,
এই শহরের দিকে পুরো বাংলাদেশ তাকিয়ে আছে। চট্টগ্রাম বাঁচলেই কিন্তু বাংলাদেশ বাঁচবে। কাজে এই শহরটাকে ব্যবসা বান্ধব করতে হবে, আর ব্যবসায়ীদেরকেও সুযোগ দিতে হবে ব্যবসা করার জন্য, যাতে তারা কোনো কোনো ধরনের প্রতিবন্ধকতার মধ্যে না পড়ে, কোনো অবস্ট্রাকশন তাদের সামনে না আসে। কাজে তাদেরকে একটা অবস্ট্রাকশন ফ্রি, একটা কমফোর্টেবল জোন আমাদের নিয়ে যেতে হবে। কাজে যেই জায়গায় বন্দর গেট এলাকায় যানজট, যে কথাটি বলছেন, চট্টগ্রাম বন্দরের প্রবেশ গেট সমূহের বাইরে, বিশেষ করে 2 নং গেট থেকে নিউমোনিক এমপিপি গেট পর্যন্ত বিভিন্ন ধরনের ট্রাক, কাভার্ড ভ্যান তারা সারি সারি করে যানজটের সৃষ্টি করছে। আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সেটা ব্যবস্থা নিচ্ছি, এবং আমি মনে করি যারা আপনাদের ওই যে ডিসি পোর্ট আছে, এডিশনাল কমিশনার ট্রাফিক আছে, আপনারা সবাই মিলে এটা যদি দায়িত্ব নেন, আমার মনে হয় এই যানজটটা হবে না। ইতিমধ্যে সিডির যে র্যাম্প সেখানে নামানোর একটা চিন্তা ভাবনা করছে, এবং সেখানে গিয়ে কিছু গর্তের সৃষ্টি হয়েছে। সেটা সড়কের যেটা আমরা সমস্যা আছে সেটা আপনারা দেখেছেন, আমি 2-3 দিন আগে গিয়ে সেটা কাজ করে দিয়েছি। যদিও কাজটা করার কথা ম্যাক্স ইন্টারন্যাশনাল, তারা পালিয়ে গেছে, এবং সেখানে আপনার সিডিএর কাজ করার কথা, কিন্তু এখন আমি আমার কাজ করে দিয়েছি। আবার র্যাম নামানোর পরে হয়তো রাস্তাটা আবার ভেঙে যাবে, আবার আমাকে ডাবল কাজ করে দিতে হবে। কিন্তু জনগণের দুর্ভোগ দেখে সেটা আমি সরাসরি গিয়ে সেদিন আমি কাজটা করে দিয়েছি। কাজে আমি মনে করি এটা যদি সুন্দর মতো রাস্তাটার কারণে যে সমস্যাটা হচ্ছে সেটাও একটা যানজটের কারণ হচ্ছিল। পাশাপাশি সেখানে সারি সারি করে এই যে কাভার্ড ভ্যানগুলো দাঁড়িয়ে আছে, সেটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে। আমি সেটা অনেক ইনফরমেশন আমি নিয়েছি, ট্রাক কাভার্ড ভ্যানগুলি সারি সারি করে দাঁড়িয়ে থাকে। এই ব্যাপারে আমার মনে হয় আমাদের অ্যাকশনে যাওয়া উচিত বলে আমি মনে করি, এবং সেটা আমরা যৌথ উদ্যোগে আমার যে ম্যাজিস্ট্রেট আছে, আপনাদের যে এডিশনাল কমিশনার ট্রাফিক, ডিসি ট্রাফিক আছে, পোর্ট, তারা সবাই মিলে আমার মনে হয় এই ব্যাপারে একটা শক্ত অবস্থানে গেলে এটা প্রবলেমটা সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এখানে এরপরে আপনাদের অন্য যে সমস্যাগুলো এটা আপনারা আমার মনে হয় করতে পারেন। আর একটা ট্রেড লাইসেন্স ইস্যু যেটা সহজে করেন, আমি আপনাদের কথা দিচ্ছি যে আমি একটা বুথ আপনাদেরকে স্থাপন করে ছেড়ে দেবো, এবং সেখানে আপনারা যাতে কাস্টমার সবাই নিতে পারেন এই ব্যাপারে আমি ইনশাআল্লাহ আপনাদের কথা দিচ্ছি। সোফার আমার মনে হয় আমি সব পয়েন্টগুলো ট্রাই করেছি চেষ্টা করতে। আমরা আসলে এটা করতে চাই যে এই শহরটা আমাদের সবার, এই শহরটাকে আমাদের ভালোবাসতে হবে। এই শহরে আমার আগের জেনারেশনরা, আমার মা বাবারা, আমার দাদা দাদিরা সবাই ছিল, এখন আমরা আছি, এর পরবর্তীতে আমাদের নেক্সট জেনারেশন সেখানে থাকবে। আমরা চাই না আমাদের নেক্সট জেনারেশন কানাডাতে এস্টাবলিশ হোক, আমেরিকাতে এস্টাবলিশ হোক, কিংবা ইউকেতে এস্টাবলিশ হোক। আমরা চাই আমাদের নেক্সট জেনারেশন এই বাংলাদেশে থাকুক। কাজে এই বাংলাদেশকে তাদের রাখার জন্য পরিবেশটা আমাদের তৈরি করে দিতে হবে। এই জন্য আমাদের সবাইকে মিলেই কিন্তু এই শহরটাকে সুন্দর করতে হবে। তাই আমি যখন শপথ নিয়েছি, আমি 4টি কথা বলেছি: ক্লিন সিটি, গ্রিন সিটি, হেলদি সিটি, সেফ সিটির কথা বলেছি। সেফ সিটির কথা কেন বলেছি? কারণ আমার যদি এই শহরে যদি নিরাপত্তাই না থাকে, আমি নিরাপত্তা দিতে না পারি, তাহলে এই শহরটা কখনো সুন্দর অথবা নিরাপদ শহর হিসাবে স্টাবলিশ হবে না, এবং ব্যবসা বান্ধব শহর হবে। আজকে দেখুন, আমি কিছু কাজ করার চেষ্টা করি, যেমন মনোরেলটা বাংলাদেশের কোথাও হয়নি, বাট আমি আমার নিজের চেষ্টায় তাদেরকে এখানে ইনভাইট করেছি। আমি আজকে 1 সিটি 2 টাউনের কথা বলছি। সেখানে আপনি দেখেন যে আমি কর্ণফুলী নদীর মাঝখানে একটা আইল্যান্ড আমি পেয়েছি, যেটাকে আগের যারা ছিল তারা সেটাকে করতে চেয়েছিল ওয়েস্ট টু এনার্জি একটা প্রজেক্ট। দেখুন, ওই নদীর মধ্যে তারা ময়লা জমা করবে, কি ধরনের মানে একটা বাজে একটা পরিকল্পনা নিয়ে তারা কাজ করছে। আর আমি সেটাকে চিন্তা করছি একটা ইকো সিটি হিসাবে, গ্রিন সিটি হিসাবে তৈরি করতে, যেটা হচ্ছে ধরেন গ্রিন পর্যটক সিটি। সেখানে আপনার এগ্রিকালচার থাকবে, সেখানে থাকার ব্যবস্থা থাকবে, পার্ক থাকবে, কেবল কার থাকবে, এই ধরনের কিছু চিন্তা ভাবনা নিয়ে কাজ করছে। পুরো কর্ণফুলী, আপনাদের যে কর্ণফুলী থেকে পুরো কালুরঘাট পর্যন্ত একটা যে বিশাল আমাদের যে জোন আছে, সেটাকে আমরা চাচ্ছি কমপ্লিট একটা পর্যটন ট্যুরিজম জোন হিসাবে ডিক্লেয়ার করতে, এবং সেটাই আমরা চাচ্ছি 1 সিটি 2 টাউন। এবং আরেকটা কাজ আমি করে যাচ্ছি, সেটা হচ্ছে চট্টগ্রামে খেলার মাঠের
অভাব আছে। আমি 41টা ওয়ার্ডে 41টি খেলার মাঠ ইনশাল্লাহ আমি করে দিতে পারি। আমি সিদ্ধান্ত নিয়েছি, সে প্রেক্ষিতে আগামীকাল থেকে বাকুলিয়ার যে মাঠটি আছে, আপনি দেখেন বাকুলিয়ার যে স্টেডিয়ামটা আমাদের একটা কমিটমেন্ট ছিল, এই স্টেডিয়ামটি আমি ফর্টিস গ্রুপকে আমি দিয়েছি, তাদেরকে বলেছি উইদিন শর্ট টাইম সেটাকে একটা দৃষ্টিনন্দন আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করে দেওয়ার জন্য, এবং ইনশাল্লাহ সেটা হবে। এবং জাম্বুরি মাঠটা আপনারা চিনেন আগ্রাবাদে, সেই জাম্বুরি মাঠটা আমি ইউসিবিকে বলেছি তাদের বিষয়টা করে দেওয়ার জন্য, এবং 4 কোটি টাকা পেয়ে তারা এই জাম্বুরি মাঠটাকে তারা করে দিচ্ছে, এবং সর্বসাধারণের জন্য এই মাঠটা উন্মুক্ত থাকবে, তারা খেলতে পারবে। আজকে আমরা খেলার মাঠগুলো হয়েছে কি ছোট ছোট, এই যে খেলার আমরা টার্ফ করছি, একটা শ্রেণীর মধ্যে সেই মাঠটা আবদ্ধ হয়ে গেছে। সাধারণ যারা গরিব মানুষ, নিম্ন মধ্যবিত্তরা সেখানে খেলতে পারছে না। কাজে এই চিন্তা ভাবনা থেকে আমি 41 ওয়ার্ডে 41টি খেলার মাঠে চিহ্নিত করেছি। আমি অলরেডি আপনারা জানেন যে ফিরোজ শাহতে একটা মাঠ, আমি 9 নম্বর ওয়ার্ডে ফিরোজ শাহ মাঠ, সেটা আমি ওয়াকওয়ে প্লাস একটা মাঠের কাজ শুরু করে দিয়েছি। 11 নম্বর ওয়ার্ড যেটা কাঠল বহুরূপী মাঠ, সেটাও কাজ চলছে। পেডিয়ার মাঠ আপনারা জানেন হালিশহর, সেটারও কাজ আগামীকাল থেকে শুরু হচ্ছে, ওয়াকওয়ে সব কাজে ওভারঅল সব ব্যাপারে আমি কিন্তু এই কাজগুলি করার চিন্তা করছি। আমি রেলের সাথে এবং বন্দরের সাথে কথা বলেছি। আমাদের যে আগ্রাবাদ টেপার পার্ক আছে, টেপার পার্কটা কমপ্লিট দখল করে ফেলেছে, এটাকেও একটা ওয়াকওয়ে করে দেওয়ার একটা চিন্তা ভাবনা আমার আছে। তাদের একটা দৃষ্টিনন্দন একটা সুন্দর এরিয়া আপনারা পাবেন। আজকার দিকে যেটা আছে ওই দিঘিটাও অনেক কথা চালিয়ে যাচ্ছে, যে একটা ফার্নিচারের দোকান তারা করে রেখেছে, এগুলোকে উঠিয়ে সেটাকে যাতে লোকজন ওই আজকার দিঘিটাতে দেখতে পারে এবং সেটা ওয়াকওয়ে করতে পারে, এই কাজগুলো আমি চালিয়ে যাচ্ছি। কাজে আমি মনে করি যদি আমরা এই কাজগুলো করে দিতে পারি, তাহলে পরে নেক্সট জেনারেশন তারা চিন্তা করবে, হ্যাঁ এখানে আমরা থাকতে পারবো, এটা একটা বাসযোগ্য একটা শহর। আর আপনারা জানেন যে আমাদের জমিতুল ফালা কমপ্লেক্স, এখানে কোনো ওয়াকওয়ে নেই। আমি সেদিন ইসলামিক ফাউন্ডেশনকে তাদেরকে বলেছি, আপনারা এতগুলি টাকা নিয়ে কোনো কাজ করছেন না, সোফার আপনারা যদি কাজ না করেন আমি করে দিচ্ছি। আমি ওই আরেকটা গ্রুপকে তাদেরকে রিকোয়েস্ট করেছি, তাদেরকে সেখানে ওয়াকওয়ে পাশাপাশি একটা জঙ্গল করে রেখেছে, দেখবেন ওইখানে পাশে যে রেডিসন ব্লু প্লাস পিট স্টপ, ওই যে স্পাইনালিটি বিশাল একটা এরিয়া আছে, সেটা কিন্তু রমনা পার্কের মতো হতে পারে। ওই পার্ক ইনশাল্লাহ আমি করে দেবো। আমি বলেছি যে তাদের সাথে আমি কথা বলছি, কথা বলে এখানে একটা সুন্দর দৃষ্টিনন্দন পার্ক হবে, সবাই সেখানে মাত্র হবে। কাজে এই জিনিসগুলো আমার চিন্তা ভাবনার মধ্যে আছে, আমি ইনশাল্লাহ এগুলি আমি করে দিয়ে যাবো আল্লাহর রহমতে। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সুস্থ থাকতে পারি এবং আমি যাতে নিজের মধ্যে থাকতে পারি, এবং আপনাদের এই যে রাস্তাঘাটের ব্যাপারে কোনো চিন্তা করবেন না। আমি ইনশাল্লাহ রাস্তাঘাটের জন্য আমার পর্যাপ্ত বাজেট আছে। আমি শুধু অপেক্ষা করছি যে এখানে ইন্টারাপশন, যেটা বৃষ্টির কারণে অনেক সময় কাজ করতে পারি না। কাজে যেখানে যেখানে রাস্তাঘাটের প্রবলেম আছে, আমাদের যে 2,500 কোটি টাকার প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের মধ্যে সবই আছে। এবং এরপরে আমাদের যে কোভিড একটা প্রজেক্ট আছে, সেখানেও একটা রাস্তাঘাটের প্রজেক্ট আছে, আরো রাস্তাঘাটের প্রজেক্ট আমাদের আসছে। কাজে চট্টগ্রাম শহরে কোনো রাস্তা আপনারা পাবেন না যেটাতে অসুন্দর কোনো রাস্তা, অমসৃণ কোনো রাস্তা অথবা এবড়ো কোনো রাস্তা, সব রাস্তা ইনশাল্লাহ হইল। কাজে আশা করছি আমি একটা পরিকল্পনার মধ্যে এগিয়ে যাচ্ছি, যেটাকে আমি বলছি যে এই শহরটা একটা ক্লিন অ্যান্ড গ্রিন হবে। এবং আমার যে একটা চিন্তা আছে সেটা হচ্ছে ওয়েস্ট টু এনার্জি। আমি যদি এই ময়লাগুলোকে সম্পদে পরিণত করে দিতে পারি, এবং সেই জন্য আমি ওয়ার্ল্ডের বেশ কয়েকটা এই যে সাউথ কোরিয়া, ইউকে, জাপান, জার্মানির বেশ কয়েকটা কোম্পানির সাথে আমি কথা বলেছি। তো কাজে এই ময়লা যদি সম্পদে পরিণত হয়ে যায়, তাহলে এই যে জলাবদ্ধতার যে কথাটা আসছে, আলটিমেটলি দেখবেন আমি যদি পলিথিন না ফেলি, প্লাস্টিক না ফেলি, ককশিট না ফেলি, আমি যদি নন পেরিশেবল ওয়েস্ট প্রোডাক্ট কোনো জায়গায় না ফেলি, তাহলে জলাবদ্ধতা হওয়ার কথা না। এই প্লাস্টিকটা কিন্তু সম্পদ করে। এখন ইদানিং প্লাস্টিকের অনেক ফ্যাক্টরি হচ্ছে, তারা প্লাস্টিক কিনে নিতে চায়। আমি এদিন দেখেছি, তাবি দাওয়াল আমাকে রিকোয়েস্ট করেছে, তারা একটা বিশাল ফ্যাক্টরি করছে, তারা প্লাস্টিক কিনে নেবে। এরকম অনেকেই আছে প্লাস্টিক কিনে নিচ্ছে। ঠিক পলিথিন গুলোকে যদি আমরা এইভাবে রিসাইক্লিং করতে পারি, অথবা তাহলে দেখবেন আলটিমেটলি। তারপরে আমরা যেটা ওয়েস্ট টু এনার্জি যেটা করতে যাচ্ছি, সেটা ইনশাল্লাহ উইদিন শর্ট টাইম সেটা আমরা করে ফেলবো। এটা যদি হয়ে যায়, তাহলে পরে আমাদের এই শহরটা আলটিমেটলি একটা ক্লিন সিটি হিসাবে স্থাপন। আরেকটি ব্যাপার আমি যেটা বলছি সেটি হচ্ছে
এখানে ধরেন আপনাদেরকে সবাই যদি কোনো ব্যাপারে যদি সবাই ঐক্যবদ্ধ থাকে, আপনাদের সিএনএফ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমরা যে কোনো একটা খাল পরিষ্কার করার চিন্তা করতে পারি, নালা পরিষ্কার, এটা আসলে আমরা যদি মনে করি যে না আমাদের শহর, আমি এটা ক্লিন করলাম, তাতে কোনো লজ্জার কিছু নেই। আমি একদিন ফ্রাইডে অথবা স্যাটারডে আমার যে হলিডে আছে সেদিন আমি চিন্তা করলাম যে আমি গ্লাভস লাগিয়ে আমি একটু ড্রেস পরে আমি একটু ক্লিন করলাম। এই যে ধরেন এই মনোবৃত্তি, এই ধরনের অ্যাটিটিউড যদি আমাদের মধ্যে আস্তে আস্তে আসে, তাহলে দেখবেন কিন্তু আলটিমেটলি এই শহরটা আসলে সুন্দর হয়ে যায়। আমি একটা কাজ শুরু করেছি, সেটা হচ্ছে স্কুল চাইল্ড হেলথ। আমি মনে করেছি যে একটা স্টেজে গিয়ে আমাদের এই বাচ্চাগুলোকে কিন্তু আস্তে আস্তে গড়ে উঠতে হবে। এই বাচ্চারাই এখন স্কুলে শিখছে ময়লা কোথায় ফেলতে হয়, ময়লা কি তো রাস্তায় ফেলবে নাকি ডাস্টবিনে ফেলবে। আমরা ওই যে হাইজিনিক সবকিছুর পাশাপাশি তার ওই যে হেলথ সিচুয়েশনের পাশাপাশি এই জিনিসটা আমরা কিন্তু তাদেরকে স্কুল লাইফ থেকে শেখাচ্ছি। আমার 100টার উপর স্কুল আছে, সিটি কর্পোরেশন, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে। আমি সিটি কর্পোরেশনটা থেকে শুরু করছি, অন্য স্কুলগুলোকে আমরা আস্তে আস্তে বড় করবো। কাজে এইভাবে যদি আমরা চিন্তা করি, 7 বছর 8 বছর 10 বছর এই বাচ্চাগুলো যখন বড় হবে, দেখবেন তাদের মধ্যে এই ধরনের একটা চিন্তা ভাবনা হবে যে আমার শহর, আমি এটা ফেলবো, যে আমি পকেটে রাখবো, এই টিস্যুটা আমি এখানে না ফেলে পকেটে রাখবো, যেখানে ডাস্টবিন আছে সেখানে আমি ফেলে দিই। এই যে একটা মেন্টালিটি, এই যে একটা মনোজগতে এই ধরনের একটা চিন্তা ভাবনা এবং সেটাকে ওন করা, এটা যখন আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ, তাহলে দেখবেন অটোমেটিক্যালি এই শহরটা একটা জায়গায় চলে, যেটা আমরা চিন্তা করেছি, আমার পূর্বপুরুষরা এক সময় চিন্তা করেছি, সেটা ইনশাআল্লাহ করতে পারি। তা আমি আপনাদের সাহায্য চাই, আপনাদের সবার সার্বিক সহযোগিতা পাই ইনশাআল্লাহ। আমরা মনে করি এই শহরটাকে অবশ্যই আমরা একটা স্টেজে নিয়ে যেতে পারবো। আর আপনাদের বিজনেসম্যান আপনারা যারা আছেন, আপনাদেরকে আমি আবারও বলতে চাই, ইনশাআল্লাহ এই চট্টগ্রাম শহর এমন একটি শহর, যে শহর বাঁচলেই কিন্তু বাংলাদেশ বাঁচে। কাজে আমি মনে করি ব্যবসা বান্ধব করার জন্য যা যা করার সার্বিক সহযোগিতা ইনশাআল্লাহ একজন চট্টগ্রামের মেয়র হিসাবে নয়, চট্টগ্রামের আপনাদের সেবক হিসাবে আমি আপনাদের পাশে আছি, থাকবো এবং সার্বিক সহযোগিতা দিয়ে যাবো। আমি আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এবং সবাইকে শুভরাত্রি জানাই আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। এতক্ষণ ধরে আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম কর্মযজ্ঞের কথা। আমি জানি না, আমি জিজ্ঞেস করি নাই, বাট আমি শুনেছি আমাদের জনতার মেয়র 2 ঘন্টা ঘুমাইতে পারেন না। না হলে কি এত কর্মযজ্ঞ সম্ভবত? আপনারা তো নিজেই শুনেছেন, এগুলো তো মিথ্যা কথা না। এই যে মনোরেল, বিদেশে আমরা মনোরেলে চড়েছি, বিগত ফ্যাসিস্ট সরকার প্রজেক্ট নিয়ে লুটপাট করেছে। মনোরেল কিন্তু মেট্রো রেলের চেয়ে অনেক অনেক কম ব্যয়ে সম্পন্ন হবে এবং আপনার আমার অনেক কম খরচে পরিবহন করবে। এটা অনেক পৃথিবীর লেটেস্ট একটা সংস্করণ। আপনাকে আল্লাহ হায়াত দারাজ করুন। আমরা শুধু এখানে এই 2800 ফ্যামিলি নাই, আমাদের আন্ডারে কিন্তু 10,000 কর্মচারী, 10,000 কর্মচারীর 5 জন করে হলো 50,000 পরিবার আপনাকে দোয়া করবে ইনশাআল্লাহ।